আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার শাহবাগ থানায় হাতাহাতিতে জড়ালো ছাত্রদল শিবির। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। ঈশ্বরদী কলেজেও দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ। জ্বালানি সম্পদ উত্তোলনের সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত। ডিজেল চালিত যানবাহনে কিলোমিটারের ভাড়া বাড়ল 11 পয়সা। সরবরাহ বাড়ায় অপেক্ষার সময় কমছে ফিলিং স্টেশনে। সংরক্ষিত আসনে বিএনপির 36 নারী প্রার্থীর মনোনয়ন বৈধ। প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাবেন এনসিপির মনিরা শারমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এবার শাহবাগ থানায় হাতাহাতি জড়ালো ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের উপর হামলা করা হয়। থানার ভেতরে ডাকসুর আরেক নেতা এবি জুবায়েরও আটকা পড়েন। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। পরে শাহবাগ থানার ভেতরে পকেট গেট দিয়ে ডাকসু ও ছাত্র শিবির নেতৃবৃন্দকে নিরাপদে ডিসি মাসুদের নেতৃত্বে বের করে নেওয়া হয়। এ সময় ছাত্রদল সভাপতি সহ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারাও সাথে ছিলেন। এ বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম। আমরা সরাসরি চলে যাচ্ছি আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেট্রো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রে জঞ্জরানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। কেউ যদি গণরুম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাস রুম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য। জ্বালানি পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই কমিটির সভাপতিত্ব করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরকার দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নাম সংসদে উপস্থাপন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত, খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। বিরোধী দলীয় নেতা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো
অবশেষে ডিজেল চালিত সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার। কিলোমিটার প্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 11 পয়সা। ফলে এখন থেকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে 2 টাকা 53 পয়সা, আর দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়ালো 2 টাকা 23 পয়সা। এছাড়া ডিটিসিএ এলাকায় এই ভাড়া হবে 2 টাকা 43 পয়সা। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বৃদ্ধির পর বাড়বে পরিবহনের ভাড়া, যা ছিল অনুমিতই। তবে মূল আলোচনা ছিল এই বাড়তি ভাড়ার হার কতটুকু হবে, জনজীবনে বা এর প্রভাব কতটুকু পড়বে। পরিবহন মালিক পক্ষ থেকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, আর বিআরটি এর প্রস্তাব ছিল 22 পয়সা। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়বে 11 পয়সা। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিইনি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে আগের মতোই 8 এবং 10 টাকা। বাড়তি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়নও গৃহীত হয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। এদিকে শেষ পর্যন্ত বাতিল হয়েছে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন। সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিতের তথ্য প্রমাণে সন্তুষ্ট না হওয়ায় এই সিদ্ধান্ত নেয় ইসি, যদিও এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। আগামী 1 মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য